আপনি তো চলচ্চিত্র সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। হ্যাঁ, আমি জাতীয় পুরস্কার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত, সেটা আমি বলতে চাচ্ছিলাম। সুর করে গান সাবিনা ইয়াসমিনও গেয়েছেন, এন্ড্রু কিশোরও গেয়েছেন, মিতালি মুখার্জি গেয়েছেন, সামিনা চৌধুরী গেয়েছেন, বারি সিদ্দিকী গেয়েছেন, মমতাজ গেয়েছেন। সো আমি তাহলে এত সাফল্য পাওয়ার পরেও সঙ্গীত পরিচালক হিসেবে আপনাকে সেই দিকটা টানেনি বেশি? না, আমার আসলে সত্যিকার অর্থে হ্যাঁ, আমার কম্পোজ করতে ভাল লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালো লাগে গাইতে। যার জন্য আমি একটা জায়গায় থাকতে চাই। আর যেটা বললেন এতগুলো বিষয়, এগুলো হয় না। রান্না করছেন আপনি, ঘর ঝাড়ুও দিচ্ছেন, ঘর পরিষ্কারও করছেন, এগুলো ঘরের মধ্যে না, একই ট্র্যাকের মধ্যে, ট্র্যাকের বিষয়। এমন না যে আমি গানও গাচ্ছি আবার ট্রাকও চালাচ্ছি, হ্যাঁ, ডিফারেন্ট কোনো ট্র্যাকে না। ওই সঙ্গীতের মধ্যে গান লেখা আছে, সুর করা আছে। হয়তো কিছু কিছু ক্ষমতা আমাকে হয়তো ঈশ্বর দিয়েছেন বলেই মাঝে মধ্যে। তবে দাদা, আমি আপনার সঙ্গে স্লাইটলি একটু করছি, একই বিষয়ের হলেও গান গাওয়া বা সুর দেয়া সেটা সঙ্গীতের পর্যায়ে ধরলো, লেখার প্রতিভা সেটা কিন্তু আবার একটু ভিন্ন, সেটাও আপনার মধ্যে আছে। না, লেখার ব্যাপার আমি বলবো যে অনেক গান আমি যা কাজ করেছি অ্যালবামে, থিম যেগুলো আসে, গানের বিষয়বস্তু, সেটা ম্যাক্সিমাম আমারই দেয়া। এখন গান হয় না, গীতিকার লিখছে, এই লাইনটা ভালো লাগছে না, এইটা লেখেন, এভাবে লেখেন। তো এরকম অনেক করেছি, সেটা আমার স্বার্থে আমি করেছি। আমার গান আর একটু সমৃদ্ধ হওয়ার জন্য, বা নিজের ভালো লাগাটাকে আবার নিজে পরিপূর্ণতা আনার জন্য নিজে থেকে হয়তো করে যাচ্ছি। আর লিরিকের ব্যাপারে আমি ভীষণ চুজি। সেটা আপনার গানগুলো, আমি যেটা ইতিমধ্যেই বলেছি, আপনার গানগুলো প্রচলিত ধারার গান না। যেমন প্রেমের গান, কিন্তু প্রেমের কথা আমি তুমির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার গানগুলো শুনলে মানুষ একটু মানে থমকে দাঁড়াবে, একটু ভাববে, আরে এমন কথা তো শুনিনি, এরকম একটা বিষয় আমার মনে হয় কাজ করে। এতটুকু গানের কিছু কিছু ধারা যেমন ছিল, আমার একটা স্টাইল আমি স্টাবলিশ করতে পেরেছি, সেটা হচ্ছে টিজক অর্থে গান। সেটা বাংলা গানে খুব একটা প্রচলন ছিল না। যেমন কিছুই নাকি দেয়নি তোমায়, বলো কে করেছে নিঃস্ব আমায়, প্রেমেরই এক বৃন্দাবনে ছিলাম আমি রাজা, তুমি ছিলে প্রেমে উদাস দুঃখিনী এক প্রজা, তোমায় সুখে রাখতে গিয়ে খাজনাবিহীন থাকতে দিয়ে রাজ্য গেল হয়, কিছুই নাকি দেয়নি। অসাধারণ কথা, অসাধারণ কথা। আমার ভালো থাকার কথা শুনে তোমার কেন হিংসা হয়, কিন্তু প্রকাশটা ভীষণ ব্যতিক্রমী এবং অসাধারণ। মানে এই যে আমি আরেকটা গান বলি, তোমার আমার ভালো থাকার কথা শুনে তোমার কেন হিংসা হয়, তাহলে কি ভেবে নিব তোমার সময় এখন ভালো নয়। এই যে এই ধরনের অনেক গান আছে আমার। যেমন দস্যু যেমন মুখোশ পরে প্রবেশ করে ঘরে, সব কিছু কেড়ে নিয়ে রাখে শূন্য করে, তেমনই এক খেললে খেলা বুকেরই ভিতরে। তাকে দস্যুর সাথে তুলনা করেছে, কিন্তু সেটাকে লিরিক্যালি এমনভাবে এনেছি কাব্যিক এবং সাহিত্য দিয়ে যে আপনার মনে হবে যেমন আমি নির্বাসনে যাব না, মাথা বড় জটা চুলে মুনি ঋষি হব না, আমি তুমি ছাড়া বাঁচতে পারি, তুমি ছাড়া হাসতেও পারি আমি, মানে তোমার মতো ললনাকে আস্থা করে ফেলতেও পারি। এমন প্রেমের গানে কি ছিল, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া চলবে না। তো এটা রিভার্স গান হোক। এক্স্যাক্টলি। তো এই গবেষণাগুলো লিরিক্যালি আমি করেছি এবং সার্থক হয়েছে কিছু কিছু। আপনার সেই ও ডাক্তার, এ তো একেবারেই একদম ডিফারেন্ট। মানে এর সঙ্গে আমি অন্য কোনো গানকে আর খুঁজে পাই না যে এই গানটার সঙ্গে মিলাতে পারি। বাংলা গানে প্রেমের ক্ষেত্রে হয় না, আমরা যেসব কি বলবো যে কিছু উদাহরণ দিই না, কিছু কিছু ক্ষেত্রে যে ডাক্তারের ক্ষেত্রে নিয়ে প্রেমটাকে ওপেন হার্ট সার্জারির মধ্যে, হৃদয়ের মধ্যে একটা, মানে এই যে প্রেমের গানের বর্ণনার ক্ষেত্রে, উপমার ক্ষেত্রে কিন্তু এটা দৃষ্টান্তমূলক গান অবশ্যই, এবং ইউনিক। এবং অনেকে, আমার কাছে মনে হয় অনেকে কলম ধরলে এইভাবে লেখার হয়তো কথা ভাবতেও পারে না, ভাববে যে গানটা সেটা তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখবো। তো এই বর্ণনাটা এরকম একটা হালকা কথা না। অবশ্যই। তো রিনিঝিনি কাকনের শব্দ নির্ঘুম স্বপ্নে বাজে, এবং শব্দগুলো, যেই শব্দগুলো ব্যবহার হয়েছে একেবারে নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায়, ভীষণ কাব্যিক, ভীষণ শব্দের দোতনা আছে। জীবনের শুরুই হয়েছে কাব্য দিয়ে। তো আমি তো আর ইচ্ছেতে নিচ্ছি না। আপনি শুরুতেই যেই মান দিয়ে এই জগতে প্রবেশ করেছেন এবং মানুষের মন জয় করেছেন, আমার মনে হয় সেদিন থেকে আপনার উপর ভীষণ দায়বদ্ধতা ভর করেছে। যে না, আমি দায়বদ্ধতা আমার কেন থাকে, সবারই থাকা উচিত না সেটা। কারণ সঙ্গীত শুধুমাত্র বিনোদনের বিষয় না,
শুধুমাত্র পয়সা কামানোর বিষয় না, সঙ্গীত হচ্ছে সৃষ্টিশীল মাধ্যম। আপনাকে সৃষ্টি করতে হবে। আপনি ভিউয়ার্স নিয়ে খুশি হবেন, হ্যাঁ, আপনি কী বলবো মানে হয়তো দুদিনের নাচানাচি নিয়ে খুশি হবেন, সেটা না হওয়ার চাইতে আপনার কন্ট্রিবিউশনটা বাংলা মিউজিকে যাতে প্রজন্মের পর প্রজন্ম গৌরবের সহিত বলতে পারে আমাদের সঙ্গীত মানে এটা হচ্ছে বেঞ্চমার্ক, এটা হচ্ছে মানদণ্ড। সেটা না হয়ে নিজে অর্থবান হলাম বা কিছু অল্প সময়ের মধ্যে হ্যাঁ জনপ্রিয়তা অর্জন করলাম। হ্যাঁ, জনপ্রিয়তা হওয়াও কিন্তু কম কঠিন ব্যাপার না, কিন্তু শুধুমাত্র কী বলবো এটাকে মানে দীর্ঘস্থায়িত্বের বিষয়টা, কথার মধ্যে কাব্য সাহিত্য অন্তমিল যেটা আমাদের কালচারকে অনেক বেশি এনরিচ করবে, সে ধরনের সৃষ্টি যদি করে যেতে না পারেন তাইলে হয়তো আপনার খুব অল্প সময়ের সেই জন্য জনপ্রিয়তার হয়তো স্থায়িত্ব বেশি থাকবে না। হারিয়ে যাবে। সেটা আমরা দেখতে পাই আজকাল। তো যাই হোক, সর্বশেষ আপনার ছেলে কি আপনার এই উত্তরাধিকারের কিছু অংশ আপনি কি রেখে যাচ্ছেন? ছেলের কিছু কিছু এথিক্স আছে, সেটা সে চায় না মিউজিকে আসছে, কারণ সে বাপকে উতরাতে পারবে না। সে বাপের কষ্ট দেখেছে, বাপের শ্রম দেখেছে, বাবার স্যাক্রিফাইস দেখেছে। তো সুতরাং সে ওই পর্যায়ে যাওয়া তার পক্ষে হয়তো সে ভেবেছে সম্ভব হবে না, তবে রক্ত তো কথা বলে, তা গান গাইতে পারে, পিয়ানো বাজাতে পারে, গিটার বাজাতে পারে। তো সো প্রফেশনালি আমিও চাই না আমার ছেলে আপনার এত কিছু গুণ নিয়ে ও একসময় বাপের পাশে দাঁড়াতে পারবে, কিন্তু বাট আমি চাই না প্রফেশন আসুক। কেন দাদা, আমরা আজকে আপনার কাছ থেকে আমার সর্বশেষ জানার বিষয় হচ্ছে, সবারই অতি কৌতূহল বললাম না, আমাদের সবারই কৌতূহল বেশি। আপনি গান গেয়ে যাচ্ছেন, আপনি আরও দীর্ঘদিন গান গাইবেন এবং মহিমায় আপনি এরকম জনপ্রিয় থাকবেন, কিন্তু আপনার এমনি গান নিয়ে আর অন্য কোনো কিছু, শুধু গায়কই ছাড়া, গায়ক কুমার বিশ্বজিৎ ছাড়া আর সঙ্গীত নিয়ে অন্য কোনো ভাবনা আছে, পরিকল্পনা আছে? সঙ্গীতের মোটামুটি সব শাখায় কিছু কিছু টাচ করার চেষ্টা করেছি, সুর করা, বাজানো, কম্পোজিশন করা, গাওয়া, আমার সুরে অন্য গাওয়ানো। হ্যাঁ, মাঝে মধ্যে ইচ্ছা হয় যে অন্য ভাষায় কিছু কাজ করার, সেটা নিজের শখের থেকে করা। এমন কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, সঙ্গীতেই আমার ভাষা আমার কাছে সর্ব উচ্চ স্থানে থাকবে। কিন্তু তার বাইরে হয় না, বিভিন্ন ভাষার সাথে আমার সঙ্গীতকে অ্যাটাচ করার একটা চিন্তা আছে। মানে আপনার একবার বলেছেন যে আসলে আপনার ভিতরে এইটা কাজ করে যে আপনি বাংলা সঙ্গীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চেনাতে চান, এবং যাতে অন্য ভাষাভাষীরাও যেন বাংলা গান শোনে এবং বাংলা গানের প্রতি আকৃষ্ট হয়, সেরকম একটা ইচ্ছা আপনার মধ্যে কাজ করে। এটা মানে ভীষণ বড় মাপের একটা মহান ইচ্ছা আমরা বলবো। এটা আমি বলবো যেটা আমার দায়িত্ববোধ। না, এটা আমি আপনি জানেন যে আমি রিয়েলিটি শোগুলো করেছি নতুন প্রজন্মকে আনার জন্য। হ্যাঁ, অনেকগুলো সিঙ্গার আমরা চেষ্টা করেছি, আমি এবং আমরা। তো আমি চাই আমাদের বাংলা গান পরবর্তী প্রজন্মর কাছে সেভাবেই টিকে থাকুক, আমাদের লেগাসি তারাই ক্যারি করবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম বাংলা গানের সাথে যেন থাকে, অন্য কোনো কালচার যেন আমাদের উপর ভর করে আমাদের অস্তিত্ব, আমাদের সংস্কৃতিকে কেড়ে না নেয়। এটাই খুব সুন্দর চাওয়া। তো দাদা, আমরা অনুষ্ঠানে আজকে প্রায় শেষ পর্যায়ে। আপনার নন্দন টিভির পক্ষ থেকে, নন্দন পরিবারের পক্ষ থেকে আপনার আরও মানে নিরন্তর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আপনি আরও ভালো গান আমাদেরকে উপহার দিন এবং আপনার স্বপ্নের বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা করি। আপনি এখন বিদায়ের আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। নন্দন টিভির যারা শ্রোতা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই যাতে বাংলা সঙ্গীতকে আরও কিছু সমৃদ্ধ করে যেতে পারি, সেটার জন্য আশীর্বাদ এবং দোয়া চাই। তার পাশাপাশি নন্দন টিভিকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রত্যাশা থাকবে
নন্দন টিভি অনেক নান্দনিক জিনিস নিয়ে আরও বেশি নন্দিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ দাদা।